দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক অনুষ্ঠান সংলাপ 24-এ। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের আলোচিত ঘটনা নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে। আজ আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ, সমতা লেদার কমপ্লেক্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ডক্টর সবুর আহমেদ। স্বাগত আপনাদের দুজনকেই। অধ্যাপক ডক্টর সবুর আহমেদ, আপনার কাছে আসতে চাই দাম নিয়ে। গেল কয়েক বছরের সাথে এবারে যদি একটু পর্যালোচনা করেন তাহলে কি বলবেন? সরকারের দিক থেকে প্রতিবারই বলা হয় আগের চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমার কাছে এই জায়গাটাতে একটু অসঙ্গত মনে হয়, কারণ এই কাঁচা চামড়ার মূল্য এইটার সুবিধাভোগী কে? এইটার সুবিধাভোগী হচ্ছে সমাজের একেবারে অসহায়, দরিদ্র, মিসকিন, ফকির, এতিম, যাদের কোনো অভিভাবক নাই, তারাই হচ্ছে এটা সুবিধাভোগী। এখন যিনি কোরবানি দাতা তিনি কিন্তু এই কোরবানির চামড়ার একটা টাকাও তিনি খরচ করতে পারবেন না ইসলামী শরিয়া মোতাবেক। মুক্তবাজার অর্থনীতিতে চামড়ার মূল্য নির্ধারণ করাটা মোটেও সমীচীন নয়। আপনি আমাদের দেশে যেভাবে চামড়ার মূল্য নির্ধারণ করে দিচ্ছেন এবং তাতে বাস্তবিকভাবে ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু সেটা সম্মত নয়। এই টাকা দিয়ে চামড়া কিনতে তারাও সম্মত নয়। কারণ হলো এই চামড়ার মূল্য নির্ধারণ করার ফলে চামড়ার গুণগত মান যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, তার থেকে অনেক খারাপ হচ্ছে। আপনাকে বাস্তব উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এটা রাজশাহীর হেতেমখা মসজিদের ইমাম সাহেবের কথাই বলছি, যে উনি বিকালবেলা আসরের নামাজের সময় ওনার চামড়া দাম করে গেছে 700 টাকা প্রতি পিস। উনি তখন দেন নাই যে আরও দাম বাড়বে, কারণ সরকার নির্ধারণ করেছে 1150 টাকা। সেখানে আপনার পরিবহন, লবণজাতকরণ ইত্যাদি ইত্যাদি ব্যয়ে তার ধারণা যে হয়তো 200 টাকা প্রতি পিস খরচ হতে পারে। তো 1150 টাকা থেকে 200 টাকা বাদ দিলে 950 টাকা। তো উনি তো ধরতেই পারে যে তার চামড়া 800 টাকা বিক্রি হবে। তাহলে উনি এই কারণে আসর নামাজের সময় দেন নাই। কিন্তু মাগরিবের নামাজের পরে যখন দেখছেন যে আর কেউ নাই, চামড়া নিতে কেউ আসছে না, এই যে ওয়েট করার ফলে চামড়ার গুণগত মানও ক্ষতিগ্রস্ত হলো এবং তখন উনি চামড়াটা 400 টাকা দিতে বাধ্য হলেন। উনি 400 টাকা দিলেন। তাহলে এই 300 টাকার ক্ষতি কিন্তু তার ক্ষতি না। এই 300 টাকার জন্য চামড়ার যে গুণগত মানের যে ক্ষতিটা হলো, এটা যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, এখান থেকে যে আর ভালো মানের চামড়া তৈরি করা সম্ভব নয়, এটা হয়তো উনিও বোঝেন না। এটা আমরাও যারা সমাজে যারা বোঝার কথা তারাও হয়তো বুঝি না। কিন্তু যিনি 400 টাকা দিয়ে কিনছেন তিনি 400 টাকা দিয়ে কিনেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ এতে করে চামড়ার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতি কখনোই হাজার হাজার টাকার কেমিক্যালস ব্যয় করে ওইটা থেকে ভালো মানে চামড়া উৎপাদন করতে পারবে না। তাহলে আমার কাছে মনে হয় যে চামড়ার মূল্য নির্ধারণ না করে এটাকে ফ্রি যদি করে দেওয়া যেত, ট্যানারি ওনার্সরা বা আড়তদাররা অথবা যারা চামড়ার বিজনেস করবেন, সেটা মৌসুমি ব্যবসায়ী হোক, তারা কম্পিটিটিভ ওয়েতে তারা চামড়ার মূল্য দামাদামি করে চামড়ার গুণগত মান দেখে তারা চামড়া কালেকশন করবেন। এতে করে চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ থাকবে, ভালো থাকবে এবং সেখান থেকে ভালো মানের চামড়া আমরা পেতে পারি। কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার বড় ধরনের একটা অসঙ্গতি আপনার বক্তব্য থেকে পেলাম। মিজানুর রহমান, আপনি একটু বলবেন কি যে এই যে কাঁচা চামড়ার ব্যবস্থাপনার ক্ষেত্রে কাঁচা লবণের যে একটা ভূমিকা, লবণ সিন্ডিকেট তাদের যে টানাটানি, তাদের দৌরাত্ম্য কি পরিস্থিতি আরও উস্কে দিচ্ছে না? হ্যাঁ, সেটা কিছুটা দিচ্ছে। তবে যেটা হয়েছে যে এই বছর লবণের কিন্তু যখন আপনার মৌসুম শুরু হয়েছে তখন যেই দামটা ছিল, পরবর্তীতে আপনার যতই কোরবানি সমাগত হয় তত দামটা বৃদ্ধি পেয়ে যায়। এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য দাঁড়ায়। বিশেষ করে আপনার কোরবানি ঈদের দিন আমাদের প্রচুর পরিমাণের লবণ প্রয়োজন হয়, তখন কিন্তু একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়, যেটা আমরা বরাবরই প্রশাসনের সাহায্য নিয়ে থাকি এবং বলে থাকি আপনারা এই লবণ সরবরাহটা যেন সবসময় সচল থাকে এবং এখানে যেন সংকট সৃষ্টি না হয়, এটা আপনারা নজর দিবেন। এবং সেটা তারা চেষ্টা করে, বাট এখনও পুরোপুরি সার্থক হয়নি। কারণ এই বছরও দেখা গেছে যে আপনার এই ঈদের দিন রাত্রে প্রায় আপনার 700 টাকার লবণের বস্তা সেটা 1300-1400 টাকাও বিক্রি হয়েছে। সুতরাং এই জায়গাটা একটা বড় ধরনের ক্রাইসিস। যেটা আপনার কাছে জানতে চাই যে একদম মোটা দাগে যে বড় ধরনের একটা অসঙ্গতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে, এরই মধ্যে কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু রপ্তানির একটা সাময়িক সিদ্ধান্ত সরকার নিয়েছে, এটাকে কিভাবে দেখেন? কাঁচা চামড়া রপ্তানি, ওয়েট ব্লু চামড়া রপ্তানি, এটা আমরা প্রথম থেকেই বিরোধিতা করে আসছি। কারণ আপনারা জানেন যে সাভার শিল্পনগরীতে আমরা প্রায় 10,000 কোটি টাকা ইনভেস্ট করেছি।
তো সুতরাং আমরা যদি ওয়েটগুলো বা কাঁচা চামড়াই রপ্তানি করি তাহলে আমাদের এই ইনভেস্টমেন্টটা পুরোপুরি মুক্তব্য পড়বে, এবং সাথে সাথে সবচেয়ে বড় প্রথম সমস্যা হবে এখানে যে লক্ষ লক্ষ শ্রমিক ডাইরেক্ট ইনডাইরেক্টলি জড়িত আছে তারা কিন্তু টোটালি বেকার হয়ে যাবে, কারণ ওয়েটগুলো চামড়া একটা শর্ট প্রসেস, এটা স্বল্প সময় কাজ করে এটা আপনার এক্সপোর্ট করে দেওয়া যায়। তাছাড়া এটা ধরেন আমাদের দেশের চামড়া আপনি যদি ওয়েটগুলো রপ্তানি করেন তাহলে আপনি কি করতেছেন, পরিবেশের দায়টা সম্পূর্ণ আপনি রেখে আপনি কিন্তু মানে তাদেরকে পরিবেশমুক্ত চামড়াটা আপনি দিয়ে দিচ্ছেন। যে জুতাটা আমরা বাংলাদেশে 10 থেকে 15,000 টাকা দিয়ে কিনি সেটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতে 3 থেকে 4,000 টাকায় কিনতে পারি। তো ব্যবসায়ী হিসেবে আপনি এর ব্যাখ্যাটা কিভাবে দিবেন? আসলে আমরা তো অ্যাকচুয়ালি চামড়াটা রপ্তানি করি এবং চামড়ার একটা আন্তর্জাতিক বাজার আছে, হ্যাঁ, সেই বাজারটাতে আমরা যেটা ধরেন 2015-16 সালেও $1.30 যে পার স্কোয়ার ফিট চামড়া বিক্রি করতাম সেটা এখন বিক্রি করতেছি 50 থেকে 60 সেন্ট, এবং শুধু নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ারদের কাছে। সুতরাং এটা আমাদের একটা বড় ধরনের ধাক্কা। আর ওয়ার্ল্ড ওয়াইডই চামড়ার প্রাইসটা একটু বর্তমানে কমই আছে, তা সেখানেও আমরা অনেক কম পাচ্ছি। তো আর যেটা হলো যে মানে প্রোডাক্টের দাম যেটা, এটা আসলে অনেক কিছুর উপর ভ্যারি করে। আমাদের লোকাল প্রোডাক্টে যদি আমরা চামড়া তৈরি করে জুতা বানাই সেখানে আপনি দেখবেন 2000 থেকে শুরু করে 3000 টাকা জুতা পেয়ে যাবেন, কিন্তু এখানে চামড়ার মাত্র আপনার 50% চামড়ার এখানে কন্ট্রিবিউশন, বাকিটাই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, এবং এই অ্যাক্সেসরিজগুলি কিন্তু আমাদের ইম্পোর্ট করে আনতে হয়। সেটা ভ্যালু এডিশনের ব্যাপার থাকে, তাদের প্রফিটের ব্যাপার থাকে। একটা চামড়া কিন্তু 100% ইউজ হয় না। আপনার একটা জুতা বানাইতে হয়তো বা আপনার 30 থেকে 40% ম্যাক্সিমাম ভালো চামড়ার 30 থেকে 40% চামড়া আপনি ইউজ করতে পারবেন, বাকিটা আপনি বিভিন্ন অ্যাক্সেসরিজ ইউজ করতে পারবেন। সুতরাং সব কস্টিং মিলিয়ে এবং আপনার ব্র্যান্ড ভ্যালু যেটা আছে ওইটা যদি অ্যাড করেন তাহলে আপনার দেখবেন যে এটা প্রাইস ওনাদের প্রফিটের মার্জিনটা অনেক বেশি করে থাকে। আপনি যদি একটু তথ্য নেন যে আমরা বাংলাদেশ থেকে যে ফুটওয়্যারগুলি এক্সপোর্ট হচ্ছে এগুলির অ্যাভারেজ প্রাইস কেমন, অ্যাভারেজ প্রাইস $10 থেকে $13 ভিতরে পার পেয়ার, কিন্তু এটা আপনার ইউরোপে যে এটাই কিন্তু বিক্রি হচ্ছে 8,000 10,000 টাকা। কিন্তু সেই ক্ষেত্রে আপনি দেখেন যে মানে কস্টিংটা কোথায় আর ওনাদের সেলস মার্জিনটা কোথায়। বাংলাদেশি পণ্যের যে বাইরে চাহিদা তার পুরোপুরি কি আমরা কাজে লাগাতে পারছি? আপনাদের সীমাবদ্ধতা কি? আমাদের দেশে যারা ফুটওয়্যার এক্সপোর্ট করতেছে প্লাস বিভিন্ন ধরনের লেদার গুডস এক্সপোর্ট করতেছে তাদের কিন্তু এখানে ভ্যালু এডিশন, যেটা আমাদের সবুজ বলছেন, 20 থেকে 25% ভ্যালু এডিশন তারা করছে, কারণ তারা পুরো চামড়াটাই কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করছে, অ্যাক্সেসরিজও ইম্পোর্ট করছে। কিন্তু আপনি যদি এই জায়গাটাতে যদি আমরা অ্যাক্সেস করতে পারতাম, আমাদের যদি LWG সনদ থাকতো, কমপ্লায়েন্সের সুবিধাটা থাকতো, তাহলে কিন্তু আমরা এই মার্কেটটাতে অ্যাক্সেস যদি আমরা পেতাম তাহলে কিন্তু আমাদের ইম্পোর্টটার প্রয়োজন হতো না। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমাদের দেশের চামড়া বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে যাচ্ছে, সেখান থেকে আবার আমাদের দেশে ফেরত আসছে, এবং সেটা দিয়ে লেদার গুডস তৈরি হচ্ছে, ফুটওয়্যার তৈরি হচ্ছে। সুতরাং আপনি বুঝতেছেন যে আমরা কোন জায়গাটায় আমাদের অর্থনীতিটা বা আমাদের ব্যবসা বাণিজ্য আটকে আছে। রপ্তানির ক্ষেত্রে পণ্যের যে বৈচিত্র্যকরণ গুণগত মান সেটা কি আমরা রক্ষা করতে পারছি? আমাদের জুতোর যে বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে, এই সামনের অংশ, পেছনের অংশ, ভেতরের অংশ, বাইরের অংশ, এখানে চামড়ার বিভিন্ন কম্পোনেন্টের গুণগত মান বিভিন্ন রকম হয়। একটা পূর্ণ চামড়ার যে অংশগুলো আছে এখানেও গুণগত মান কম বেশি আছে। পেটের দিকের গুণগত মান কম, সেটা আমরা একটা জুতোর টাঙে ব্যবহার করি, এটার কোনো স্ট্রেংথ দরকার হয় না। এই কারণেই এইখানে যে জুতো তৈরি করতে চামড়ার পুরো অংশটাই প্রায় ব্যবহার হয়। আমরা যদি 45% ব্যবহার করতাম তাহলে 65% ওয়েস্টেজ হতো। আমরা কিন্তু সেই ওয়েস্টেজটা আসলে পাই না, কারণ জুতো সবগুলোই ব্যবহার করতে হয়। বিষয়টা হলো ওইখানে আমরা যখন কোনো একটা পণ্যের মূল্য যদি বেশি হয়, সেই পণ্যের প্রতি আমাদের যে আচরণটা থাকে, আর এর যদি মূল্য যদি কম হয় তাহলে তার প্রতি আচরণটা কিন্তু ভিন্ন হয়। আপনার আমের দাম এখন যদি 300 টাকা কেজি হয়, আপনি 1 কেজি আম কিনলে খুব বেছে বেছে নেবেন, এবং সেগুলো আপনি দেখবেন যে কোথাও কোনো ট্যাপ খাওয়া আছে কিনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবং যিনি আম পারবেন তিনি গাছ থেকে অতি যত্নে নামাবেন যেন মাটিতে না পড়ে, এটার কোনো যেন খুঁত না হয়, কোথাও যেন কোনো ক্ষতি না হয়, সেই ব্যাপারে খুবই যত্নবান হবেন। একই কথা চামড়ার ক্ষেত্রে প্রযোজ্য। চামড়া যদি দাম বেশি হয় তাহলে উনি চামড়াটাকে ওইভাবে আগলে রাখবেন, ওইভাবেই তার গুণগত মানের দিক থেকে উনি খুব নজর রাখবেন। আর যদি দাম না দেন তাহলে তো এটা ফেলে দেবেই। এটা তো আপনার রাস্তায় ফেলে দেবে, নদীতে ফেলে দেবে, মাটিতে পুঁতে ফেলবে, দুর্গন্ধ তৈরি হয়, সেটার জন্য যতটুকু করে ততটুকু করবে। কাজে আমাদের ওই জায়গাটাতে অবশ্যই দাম দিতে হবে। এখন আসি যে এই যে প্রোডাক্টের যে প্রাইসিং, আপনি যেটা বললেন, হ্যাঁ, ভারতে যদি এত কম হয় তাহলে আমাদের এত বেশি হবে কেন? অথচ ভারতে কাঁচা চামড়ার দাম আমাদের দেশে কাঁচা চামড়ার দাম তার থেকে 3 থেকে 6 গুণ বেশি।
আমাদের যে গুণগত মানে যে চামড়া আমরা পেতে পারতাম বা পেতে পাই, এটা ভারতে কখনোই সম্ভব না। কারণ ভারতে একটা প্রাণী, গরু জবাই করা নিষিদ্ধ। সে অসুস্থ হয়ে মারা যায়, বয়সজনিত কারণে মারা যায়, অথবা অ্যাক্সিডেন্টে মারা যায়। এটা যখন ভাগাড়ে ফেলে দেয়, সেখান থেকে চামড়াটা খুলে আসলে সেই চামড়াটা পায়। এই চামড়ার গুণগত মান মোটেও ভালো হওয়ার কথা না, কারণ এখানে অলরেডি ব্যাকটেরিয়াল অ্যাকশন শুরু হয়ে যায় আগে থেকেই, ভাগাড়ে ফেললেই সেখান থেকে। কিন্তু আমরা একেবারে যে গরুটা সাধারণত ষাঁড়ই জবাই করা হয় বেশি, এখানে এগুলো প্রতিদিন গোসল করানো হয়, তাদেরকে অত্যন্ত পরিচর্যা করা হয়, নিয়মিত খাবার রেডি করে করে খাওয়ানো হয়, তুলে তুলে খাওয়ানো হয়। তার চামড়া তো অবশ্যই গুণগত মান দিক থেকে অনেক ভালো, কিন্তু সেটা আমরা কেন পাচ্ছি না সেটার কারণ আমরা কিন্তু বুঝলাম যে আমরা দাম নির্ধারণ করে দিলাম, এইটা লবণ না লাগায় অপেক্ষা করতে থাকে যে কখন আসবে বিক্রি করবে। ইন দ্য মেইন টাইম ব্যাকটেরিয়াল অ্যাকশন শুরু হয়ে যায়। এইটার যে গ্রেডিং, এটা ফিনিশ করার পরে বা এই চামড়া প্রসেস করতে যে খরচটা হয়, আপনি একটা পরিচ্ছন্ন ভালোভাবে সংরক্ষণ করা চামড়া, লবণ দেওয়া চামড়া, সেটা প্রসেস করতে যে খরচ হয়, আর এটা যদি পচন ধরে যায়, এই পচন রোধ করা এবং সেটাকে প্রসেস করতে গিয়ে তার সাথে বেশি পরিমাণে কেমিক্যালস খরচ করতে হয়, তার সাথে বেশি পরিমাণে ইফোর্ট দিতে হয়, কিন্তু গুণগত মান আমরা খারাপ পাই। তাহলে এখানে কস্টিং বেশি পড়তেছে, কিন্তু গুণগত মান খারাপ হচ্ছে। মিজানুর রহমান, আপনাদের বিরুদ্ধে বড় ধরনের একটা অভিযোগ যে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ঋণ খেলাপি হয়ে যান তাদের তালিকায় চামড়া ব্যবসায়ীদেরও বড় একটা অংশ নাম লিখিয়েছেন। এর ফলে ব্যাংকগুলো আপনাদেরকে ঋণ দিতে চাচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা মানে কতগুলি কারণ এর সাথে ইনভলভ আছে। আপনি জানেন যে বিগত 3-4 বছর ধরেই কিন্তু আমাদের রপ্তানি ফল করেছে, তো যার কারণে আমাদের কিন্তু বিপুল পরিমাণ চামড়া আমাদের ট্যানারিতে স্টক হয়ে আছে। এই চামড়াগুলি আমরা প্রথমত বিক্রি করতে পারিনি, আর যেগুলিও আমরা বিক্রি করেছি কোয়ান্টিটি অনেক পরিমাণ, কিন্তু আমাদের প্রাইস হয়ে গেছে অর্ধেক। সুতরাং এই জায়গাটাও আমাদের বিবেচনা করে আমাদের আর্থিক একটা মানে সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো যার কারণে আমরা কিন্তু ঈদের সময় গভর্নমেন্টকে বলেছিলাম যে আমাদের পুরনো লোনটাকে অ্যাডজাস্ট না করে আমাদেরকে যদি এটা আমাদের প্লেস বা আপনার যে অন্য পিসিটিসির মাধ্যমে যদি আমাদের লোনটা দেওয়া যায় কোরবানির সময়, তাহলে কিন্তু আমরা চামড়াগুলি সংগ্রহ করতে পারবো। আমাদের জানা মতে আমাদের ট্যানারি সেক্টরে 7 থেকে 8 হাজার কোটি টাকার মতো লোন আছে, তার মধ্যে শুধুমাত্র একটা কোম্পানি তাদেরই 5,000 কোটি টাকা প্লাস লোন আছে। সুতরাং ওটা বাদ দিলে আমাদের 2.5 থেকে 3 হাজার কোটি টাকা লোন হতে পারে। এটা কিন্তু দীর্ঘমেয়াদী যদি বিবেচনা করেন এটা খুব বেশি লোন না, আর এর চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা কিন্তু অ্যাজ এ ইন্টারেস্ট আমাদের ট্যানারি ওনাররা পে করেছে। বাট আমাদের প্রবলেম হয়ে গেছে ট্রানজিশন। আমাদের ট্রানজিশনটা বৈজ্ঞানিক সম্মত হয়নি, যুক্তিসঙ্গত হয়নি। দিন শেষে সব কিছুর দায় দায়িত্ব কিন্তু আমাদের। কাঁচা রক্তের চামড়ার দাম আমরা দিচ্ছি না, কিন্তু দায় দায়িত্ব আমাদের, উত্তর দিতে হচ্ছে আমাদের কেন এরকম হলো। সুতরাং সব মিলিয়ে আমার যে সরকারের যেখানে যা কিছু করার আছে সেখানে ওনারা যদি আপনার এফিশিয়েন্টলি কাজগুলি করে, তাহলে আমাদের চামড়া সুদিন ফিরে আসবে। আমরা মনে করি 4-5 বছরের মধ্যে আমরা $5 বিলিয়ন এক্সপোর্ট করতে সক্ষম হব। দুইটা বিষয় সংক্ষিপ্তভাবে যদি আপনি বলেন, একটা হচ্ছে পণ্যের গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কি করা উচিত, আমরা আসলে আন্তর্জাতিক বাজারটা ধরতে পারছি কিনা। দ্বিতীয়ত, উনি ব্যবসায়ী হিসেবে নিজেদের পক্ষে যে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিলেন, বাস্তবতা আসলে কি? হাজারীবাগে যে ট্যানারিগুলো ছিল, যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, এই ইন্ডাস্ট্রির যে স্পেস, যে তার ভূমি অ্যাজ ওয়েল অ্যাজ বিল্ডিং এগুলো যে আছে, এইগুলো এখন কিন্তু পুরোটাই অব্যবহৃত আছে। যতটুকু জানি যে এইগুলোর উপরে লোন নেওয়া ছিল, সেই লোনগুলো এই জায়গাগুলো তারা ব্যবহার করতে পারছে না, তারা বিক্রি করতে পারছে না। সরকারি কোনো একটা মামলা বা ইত্যাদি কোনো কিছুর মাধ্যমে এটা স্টে করানো আছে। ইমিডিয়েটলি এই রেড জোন থেকে মুক্তকরণ এবং তাদেরকে তাদের জায়গা দরকার হলে সরকার নিয়ে নিক এবং বিনিময়ে তাদেরকে টাকা দিয়ে দিক। এই টাকা দিয়ে দিলে তাদের কোনো লোনই থাকে না, লোন শোধ হয়ে যায়। আই বিলিভ, আমি যেটা মনে করি, বা অনেক সহজ হয়ে যায়। তারা এইটা সম্পূর্ণ আটকা আছে এবং তাদের জোর করে ধরে তাদের এই লোনের দায় তাদের মাথায় রাখা হচ্ছে এবং তাদের কাছ থেকে এই সুদ নেওয়া হচ্ছে, যেটা আমার মনে হয় যে সরকার একটু চিন্তা করা উচিত, এই বিষয়টা একটু ধ্যান দেওয়া উচিত। তাহলে তাদেরকে যদি আমি ব্যবস্থাপনার মানে যদি আমরা হেল্প না করি, তাহলে কি করে সম্ভব? কাঁচা চামড়া নিয়ে তাদের যেরকম ব্যবহার, যে এটাকে নিলাম না, তাহলে এখন কি করবে? ওই যে ভদ্রলোক চামড়া নিয়ে কিনে নিয়ে বসে আছে, সে বলবে যে ভাই আপনি বাকিতেই নেন, আপনি পরেই দেন, কিন্তু আমার জায়গাটা আমি ফ্রি করি। একইভাবে ফিনিশ চামড়ার ক্ষেত্রে একই ব্যাপারটা হচ্ছে যে এই যে LWC সার্টিফিকেশন নাই, বিদেশি বায়ারগুলো যারা ব্র্যান্ডেড বায়ার তারা এখানে আসছে না, নিচ্ছে না। যিনি আসতেছেন তিনি বলতেছেন আরে আপনার তো এটা নাই, আমি এটা নিতে পারবো না। তখন উনি আবার ওই রকম জোর করেই দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে বাকিতেই নেন, তাও দেন, তাও নেন। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে।
পণ্যের বৈচিত্র্যকরণের ক্ষেত্রে পণ্যের বৈচিত্র্যকরণ তখনই আসবে যখন এটার ডিমান্ডও বাড়তে থাকবে এবং একই সাথে তার ওভারঅল যে এর পেছনে ইনভেস্টমেন্ট করা হবে। আমাদের কাঁচা চামড়া থেকে যখন আমরা ফিনিশ চামড়া করি, ফিনিশ চামড়ার প্রতিনিয়ত প্রত্যেক ইন্ডাস্ট্রির কিন্তু একটা রিসার্চ এরিয়া থাকা দরকার, যে সেখানে রিসার্চ হবে, ট্রায়াল হবে, বিভিন্ন রকমের নতুন নতুন পণ্য তারা তৈরি করবে। সেই জায়গাটায় আমাদের কোনো ইন্ডাস্ট্রি ইনভেস্ট করে না। একইভাবে ফুটওয়্যার, লেদার গুডস ইন্ডাস্ট্রি, সেগুলোতেও একই রকম অবস্থা। তারা কি করে, যে বাইরে থেকে যে ডিজাইন দেয় অথবা বাইরে থেকে যে পণ্যটা দেয় ওইটাকে কপি করে ওইটা তৈরি করা হয়। কিন্তু নাও ইদানিং কিছু কিছু কাজ হচ্ছে, যে কোনো কোনো ইন্ডাস্ট্রি এই কাজগুলো করছে, কিন্তু এইখানে বৈচিত্র্যকরণ করতে গেলে আমাদেরকে এখানে ইনভেস্ট করতে হবে, রিসার্চ করতে হবে, এবং সেই জায়গাগুলো আমাদের কিছু প্রণোদনা সেখানে দিতে হবে, ইন্ডাস্ট্রিগুলোকে সেখানে ব্যয় করতে হবে, যে ব্যয়টা ঠিকমতো হচ্ছে না বলে আমার ধারণা। যেটি বলছিলেন যে বিনিয়োগটা আসলে হওয়া উচিত গবেষণা ভিত্তিক, অন্যান্য দেশের সাথে পর্যালোচনা করে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে, তাহলে হয়তো আমাদের এই শিল্পের দ্রুত প্রসার হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শককে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আলোচনা। আবারও উপস্থিত হব আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।